খবরদার কথা নয়। ত্রিপুরা হাইকোর্টের ভেতরে দাঁড়িয়ে কেন এলাম? আজকে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল। আপনারা জানেন যে রাজ্যে পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনের প্রাথমিক পর্ব চলছে, অর্থাৎ নমিনেশন পেপার জমা দেওয়ার বিষয় চলছে। সর্বশেষ যা খবর পেয়েছি তাতে দেখা যাচ্ছে বিরোধী দল 25% কাছাকাছি নমিনেশন হয়তো জমা দিতে পেরেছে। বাড়তে পারে, বিকালবেলা খবর আসবে। এই সমস্ত বিষয় নিয়ে ত্রিপুরা হাইকোর্টে একটা মামলা রুজু হয়েছিল গত সোমবার দিন। আজকে সেই মামলার শুনানি ছিল। সেই ব্যাপারেই আমরা এসেছি এই মাননীয় উচ্চ আদালত এই সম্পর্কে কি বললেন, কি রায় দিলেন সেই সম্পর্কে জানার জন্য। প্রদেশ কংগ্রেসের হয়ে যে মামলা লড়েছেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে আছেন, এবং অন্যান্য আইনজীবীরাও আছেন। তার কাছেই জানতে চাইব যে আজকে যে মামলাটা ওঠার কথা ছিল এবং এই প্রসঙ্গে মাননীয় হাইকোর্ট কি বললেন। আজকে দুটো মামলা উচ্চ আদালতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দুটো মামলার শুনানি হয়েছে। একটি মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, আরেকটি মামলা করেছেন সিপিআইএম মার্কসিস্ট। দুটো মামলা। আমি প্রদেশ কংগ্রেস সভাপতির মামলা আমি ছিলাম, আমার সাথে অন্যরা ছিল, দীপজ্যোতি, সমরজিৎ, কৌশিক, সবাই ছিল। আমাদের মামলায় আমাদের দুটো মূল বিষয় ছিল। একটা হলো পঞ্চায়েত নির্বাচনে যাতে নমিনেশন অনলাইন সাবমিশন করা যায়, এই একটা বক্তব্য ছিল। আরেকটা আমাদের মামলার বক্তব্য ছিল যাতে নির্বাচন যে নির্ঘণ্ট নমিনেশন দাখিল করার তারিখ আজ অবধি আছে, এটাকে যাতে আরও একটু সম্প্রসারিত করার 2 দিন 3 দিন বাড়ানো হয়। কারণ এখন অবধি যেহেতু অনলাইন নমিনেশন পেপার সাবমিশনের ব্যবস্থা নেই, বিডিও অফিসে গিয়ে নমিনেশন পেপার জমা দিতে হয়। রাজ্যে 35টি ব্লক আছে, এর মধ্যে 28 থেকে 29টি ব্লকের মধ্যে তো নমিনেশন পেপার জমা দিতে হবে, ব্লকের ভিতরে ঢুকে। 28 থেকে 29টি ব্লকে কংগ্রেস দল, সিপিএম দলের প্রার্থীরা, নেতারা, কর্মীরা, সমর্থকরা তারা ঢুকতেই পারছেন না, কারণ সমস্ত ব্লক অফিসগুলো বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীরা দখল করে রেখেছে এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনি তো জানালেন যে ডুকলি ব্লকে এখনো সিপিআইএম তারা পারেনি, আর কিছুক্ষণ সময় আছে। এর ফলে পঞ্চায়েত নির্বাচন প্রায় প্রহসনে পরিণত হতে যাচ্ছে। কংগ্রেস দলের তরফ থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচন কমিশনকে বহু পূর্বেই বলা হয়েছিল নির্বাচনে যাতে ইচ্ছুক প্রার্থীরা লড়াই করতে পারেন, নমিনেশন জমা দিতে পারেন, তার জন্য অনলাইন নমিনেশন দাখিলের সুযোগ দেওয়া হোক। তাহলে তো আর বিডিও অফিস ঘেরাও করে আটকানো যাবে না। সেই বক্তব্য রাখা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে, এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে কংগ্রেস দলকে জানিয়েছিল যে পঞ্চায়েত নির্বাচন কমিশনের এই ব্যাপারে কিছু করণীয় নেই। এই ব্যাপারে করণীয় আছে রিটার্নিং অফিসারদের, বিডিওদের। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যেটা সবার জানা উচিত, আমি আজকে উচ্চ আদালতের নজরের বিষয়টা এনেছি। আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন কমিশন হচ্ছে ত্রিপুরা পঞ্চায়েত আইন এবং তার অধীনে তৈরি বিধি দ্বারা নিযুক্ত একটি আইনি সংস্থা। সেটা রাজ্য সরকারের অধীন নয়, স্বাধীন স্বতন্ত্র সংস্থা। কংগ্রেস দলের তরফ থেকে যখন পঞ্চায়েত নির্বাচন কমিশনারের কাছে অনলাইন নমিনেশন দাখিলের জন্য আবেদন করা হলো, তখন কিন্তু নির্বাচন কমিশন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। নির্বাচন কমিশন কংগ্রেস দলকে কি জানালেন, আমরা আইন দপ্তরের পরামর্শ নিয়েছি, আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী আমরা তোমাদেরকে জানাচ্ছি যে এই ব্যাপারে পঞ্চায়েত নির্বাচন কমিশনারের কিছু করণীয় নেই। এই ব্যাপারে যা করতে পারেন তা হচ্ছে বিডিওরা, রিটার্নিং অফিসাররা করতে পারেন। এই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন কমিশনের বক্তব্য। সেই পরিপ্রেক্ষিতে আজকে মামলা দুটো হয়েছিল। সিপিএম দলের তরফ থেকে প্রায় অনলাইন নির্বাচন ছিল না, অন্যান্য অবাধ নির্বাচনের বিষয়গুলো ছিল। আজকে যখন আমাদের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস.বি. দত্ত প্রকাশের কোর্টে এই মামলা দুটো উঠে, আমরা বলেছি যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নামে অবাধ প্রহসন হচ্ছে, তামাশা হচ্ছে। এখন অবধি যা খবর, শতকরা 90% আসনে ত্রিস্তরীয় পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে 90% আসনে বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। কারণ কি? কারণ নমিনেশন দাখিল করতে দেওয়া হচ্ছে। সেই কারণেই
আমাদের অনলাইন নমিনেশনের দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি, কিন্তু আহ, নির্বাচন পঞ্চায়েত আইনে অনলাইন নির্বাচন নিয়ে অনলাইন নমিনেশনের সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে 1993 সালে যখন পঞ্চায়েত আইন তৈরি হয় কিংবা পরবর্তী সময়ে যখন পঞ্চায়েত আইন সংশোধন হয়, তখন কিন্তু ডিজিটাল যুগ এভাবে সারা দেশে আসেনি। তখন ডিজিটাল এরা ছিল না, এখন ডিজিটাল এরা। এখন এখন মরলেও অনলাইনে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, জন্মগ্রহণ করলেও অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে ওই সময়ের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত আইনে বিডিও অফিসে নমিনেশন দেওয়ার ব্যবস্থা ছিল। এখন তো অনলাইনের যুগ, এখন এটা প্রয়োজন। এটা করা গেলে নির্বাচনে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ, নাহলে পঞ্চায়েত নির্বাচন অর্থহীন। তাহলে তো নির্বাচন করার দরকার নেই, শাসক দলের প্রার্থীকে জয়ী করে দিলে হয়। নির্বাচন হচ্ছে সবাইকে সুযোগ দিতে হবে যাতে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। এই রাজ্যে গণতন্ত্র এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, নির্বাচনে অংশগ্রহণ করাটাই এই রাজ্যে একটা বিরাট চ্যালেঞ্জের কাজ। আমরা দেখলাম বাদল শীলকে খুন করলো, আমরা এই বক্তব্যটা বলেছি এবং মাননীয় উচ্চ আদালত আমাদের বক্তব্য শুনেছে। কিন্তু একটা বিষয় আমাদের স্পষ্ট করা দরকার, যে আমাদের দেশে যে নির্বাচনী আইন আছে, পঞ্চায়েত নির্বাচনের আইন কিংবা সাধারণ নির্বাচনের আইন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের আইন, এবং আমাদের দেশের সুপ্রিম কোর্টে যে বিভিন্ন রায় আছে, সেই রায় অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে উচ্চ আদালতের হস্তক্ষেপ করার সুযোগ অত্যন্ত সীমাবদ্ধ, খুবই সীমিত। সুযোগ পায় নেই বললেই হয়। আজকে উচ্চ আদালত মামলার সওয়াল চলাকালীন সময়ে উচ্চ আদালত, অনেক সময় আদালতের সাথে আইনজীবীদের ইন্টারাকশন হয়, তখন উচ্চ আদালত বলেছে যে আমাদের আওয়ার হ্যান্ডস আর টাইট। কেন টাইট? কারণ অ্যাজ পার সেটেল ল ইন দ্য ম্যাটার অফ ইলেকশন, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট ক্যান নট ইন্টারভেন। দ্যার ইজ ভেরি ভেরি লিটল স্কোপ ফর মেকিং ইন্টারভেনশন। আরেকটা প্রশ্ন আছে যে পঞ্চায়েত আইনে তো অনলাইন নমিনেশন ব্যবস্থা নেই। এই বক্তব্য শোনার পর উচ্চ আদালত কিন্তু আমাদের অনলাইন নমিনেশন সাবমিশন করার যৌক্তিকতা মেনে নিয়েছে। উচ্চ আদালত রায়ে বলেছে, আমি এই জায়গাটা আপনাকে পরে শোনাচ্ছি, সেখানে উচ্চ আদালত স্পষ্ট করে বলেছে আমাদের দাবিটা অত্যন্ত যুক্ত এবং এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উচ্চ আদালত করেছে। কি পর্যবেক্ষণ? এই ডিজিটাল যুগ সম্প্রসারিত হয়েছে এবং রাজনীতির যে ক্রমবর্ধমান অপরাধীকরণ, তার পরিপ্রেক্ষিতে অনলাইন নমিনেশন পেপার দাখিলের ব্যবস্থা অত্যন্ত জরুরি। আমি হাইকোর্ট বলছে, ইন আওয়ার ওপিনিয়ন, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, with the over increasing criminalization in politics, now it is high time that the election commission is to bring necessary amendment in law, making suitable provision so that candidates willing to contest elections may file nomination papers through electronic means. In the democratic system of governance, the authorities concerned must ensure free and fair election. According to us, online filing of nominations would play a vital role to fulfill the Commission's statutory duty to maintain the purity of elections. However, to it is any decision in this regard would depend on the specific legal framework and, of course, the technological feasibility, which is also may not be very difficult to sort out out in the present scenario. উচ্চ আদালত কি বলেছে? এর জন্য সমস্যা হচ্ছে উচ্চ আদালত সরাসরি নির্দেশ দিতে পারে না, যেহেতু আইনি ব্যবস্থা নেই। তো উচ্চ আদালত বলেছে বর্তমান সময়ে যখন ডিজিটাল প্রযুক্তির এত সম্প্রসারিত হচ্ছে, জীবনের সর্বক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি প্রবেশ করেছে, যখন রাজনীতির প্রচণ্ড অপরাধীকরণ ঘটছে, ত্রিপুরা ক্ষেত্রে সত্য। উচ্চ আদালত এই অবজারভেশনটা কেন দিল? কারণ উচ্চ আদালত তো গত 1 মাস ধরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে বেলাগাম হিংসা শাসক দল সারা রাজ্যে শুরু করেছে, এটা নিশ্চয়ই উচ্চ আদালতের প্রেক্ষাপটে আছে না, এটা বলতো না যে ওভার ইনক্রিজিং ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স। আইনের পরিবর্তন করতে হবে যাতে অনলাইন সাবমিশনের ব্যবস্থা করা যায়, এবং এটা করা কঠিন নয়, এটা করা যায়, করা উচিত। নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা হচ্ছে উচ্চ আদালতের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের ফলে কিন্তু আমাদের কংগ্রেস দলের আমার মক্কেলের দাবির যৌক্তিকতা স্বীকার করলো। এখন এই নির্বাচনে হবে না, আগামী নির্বাচনে হবে, এটা হওয়া উচিত। এটা এই নির্বাচনে যে নির্বাচন কমিশন করতো, করা যেত, করলে উচ্চ আদালত ডাইরেকশন দিতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন স্বতঃপ্রণীত হয় এটা করতে পারতো। কিন্তু দুঃখজনক হলো সত্য, নির্বাচন কমিশনের উপর আস্থা কিংবা বিশ্বাস রাখানোর জায়গা আমাদের নেই, কারণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমি উচ্চ আদালতে দেখিয়েছি যে দেখুন কি দুঃখজনক ঘটনা, কি হতাশাজনক পরিস্থিতি। নির্বাচন কমিশন রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর নয়। নির্বাচন কমিশনার তো সরকারি কর্মচারী নন, তিনি পূর্বে সরকারি কর্মচারী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন বলে আমি শুনেছি, আমি জানি না। এই ভদ্রলোক এখনো নিজেকে স্বরাষ্ট্র সচিব ভাবছেন।
উনি যদি নিজেকে স্বরাষ্ট্র সচিব ভাবেন তাহলে উনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে পারেন না। উনি আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেন। আমি উচ্চ আদালতকে বলেছি, উচ্চ আদালত দেখেছে, নজরে এসেছে। এই হলো ঘটনা। উচ্চ আদালত আরেকটা কথা বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং সরকারের। এটা দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের পালন করা উচিত। এই হচ্ছে এই মামলার নির্যাস। একই আদেশ দিয়ে কংগ্রেস দলের মামলা এবং সিপিআইএম দলের মামলা, দুটো মামলা একই আদেশ দিয়ে উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। পুরুষোত্তম, সর্বশেষ লাইনটা দিয়েই যদি আসি, যে অবাধ এবং নির্বাচন করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা ইত্যাদি বজায় রেখে নির্বাচন করার ক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত নমিনেশনের যা চেহারা, তো অবাধ্য হবেই, কারণ নির্বাচনই তো হবে না, কারণ একতরফা হয়ে গেল, আনকনটেস্টে হয়ে যাবে অধিকাংশ সিট। এই জায়গায় দাঁড়িয়ে অবাধের কথাটা কতটা যুক্তিগ্রাহ্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, নির্বাচন মাননীয় উচ্চ আদালত একটা জায়গায় স্বীকার করে নিয়েছেন যে নির্বাচনের পরিস্থিতিটা ক্রিমিনালাইজেশন হয়ে গেছে, অপরাধীদের জায়গা হয়ে গেছে, রাজনীতির পুনর্বর্ধন, অপরাধীকরণ, ওভার ইনক্রিজিং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ বন্ধ। উচ্চ আদালত কিন্তু এটা স্বীকৃতি পেল উচ্চ আদালতের পর্যবেক্ষণে যেতে। আমাদের রাজ্যে রাজনীতির চূড়ান্ত অপরাধীকরণ ঘটেছে, যারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম ওই তোপ্তাখোলা বাজারে বাদল ছিলের মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আর প্রতিদিন আমরা দেখছি, এখন ডুকলি ব্লকের সামনে আমরা প্রত্যক্ষ করছি যে বিরোধী দলের কর্মী সমর্থকরা ব্লকে ঢুকতেই পারছেন না, আটকে দিয়েছে। এটা কি ভবিষ্যতের ক্ষেত্রে কাজের? আমি বলবো, এক মাঘে শীত যায় না, বারবার পঞ্চায়েত দখল করা যায় না। আর এখন এ রাজ্যে অবাধ ভোট হবে না, বিজেপির শাসনে কত অবাধ ভোট হওয়ার কোনো সুযোগ নেই। এবারও যদি অবাধ ভোট কিছুটা হতে পারতো, যে পঞ্চায়েত কমিশন শতপ্রণীত হয়ে কংগ্রেস দলের দাবিটা গ্রহণ করতেন, গ্রহণ না করার কোনো যুক্তি ছিল না। কংগ্রেস নির্বাচন উচ্চ আদালত বলেছে টেকনোলজিক্যাল জায়গা নিয়ে যাওয়া খুব কঠিন কাজ না, সবকিছু হয়। মরলে পরেও তো অনলাইন ফিল আপ, মৃত্যুর আগেও আমি মারা যাবো, অনলাইন ফিল আপ করতে হবে। সেই জায়গায় এইবারের যে রায়টা, এটা ভবিষ্যতের জন্য, এই নির্বাচনে কাজে লাগবে না। আর সরকার অনেকটা দরজা কি খুলে দিল, ভবিষ্যতের দরজা খুলে দিল। ভবিষ্যতে এই যে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, অনলাইন নমিনেশন সাবমিশনকে উচ্চ আদালত যৌক্তিক ভিত্তি তৈরি করে দিল। এর ফলে আগামী দিনে করতে হবে, আগামী দিনে সরকারকে আইন পরিবর্তন করতে হবে। যারা রাজ্যে গণতন্ত্র চায়, তৃণমূল স্তরে গণতন্ত্রকে ডাকাতি করা হচ্ছে এই রাজ্যে। তৃণমূল স্তরে গণতন্ত্রকে ডাকাতি করে পঞ্চায়েত আইন, পঞ্চায়েত ব্যবস্থার একদম মর্মেতে ছুরি বিদ্ধ করা হচ্ছে। এটাই তো হচ্ছে। আমি তো বলেছি আজকে যে কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র, যদি পার্টিসিপেট করার সুযোগই না থাকে, এটাই তো নেই। সর্বশেষ প্রশ্ন, এই যে নির্বাচন কমিশন যে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারতেন, আইন সচিবের পরামর্শ নিতে গেলেন, বা অন্যান্য দপ্তরের পরামর্শ নিতে গেলেন, নিজে যে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না, এই নির্বাচন কমিশন কি রাজ্য সরকারের একটা অঙ্গ হিসেবে চিহ্নিত হয়ে গেল? এটাই তো হয়ে গেল। নির্বাচন কমিশন রাজ্যের আইনজীবী আছে, রাজ্যের নির্বাচন কমিশন রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট অনেকেই আছেন, যারা সরকারের পক্ষাবলম্বী সিনিয়র অ্যাডভোকেট, যা তাদেরকে তো পরামর্শ নিতে পারতেন। এটাও তো নেননি। অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের লোক না, অ্যাডভোকেট জেনারেল আছে, আমি বললাম এটা সাংবিধানিক পদ, ওনার পরামর্শ নিতে পারতেন, অন্যান্য আইনজীবীদের পরামর্শ নিতে পারতেন। এটা না করে আইন দপ্তরের পরামর্শ নিচ্ছে। আসলে কি হচ্ছে, ভদ্রলোক, আমি কি নাম ভদ্রলোকের, নির্বাচন কমিশন নাম জানি না, শরদিন্দু চক্রবর্তী, উনি বোধহয় আগে স্বরাষ্ট্র সচিব কি ছিলেন, উনি এখন নিজেকে স্বরাষ্ট্র সচিব ভাবছেন। এর ফলে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এরকম তামাশায় পরিণত হয়। উনি যদি নিজেকে স্বরাষ্ট্র সচিব ভাবেন আর আইন দপ্তরের কাছে গিয়ে বলেন আমাকে মতামত দিন, আপনার মতামত নিয়ে চলবো, তাহলে যা হবার তাই হয়। এটা তো আজকে আদালতে প্রমাণিত হয়ে গেল। আমি আদালতে দেখিয়েছি এই দেখুন নির্বাচন কমিশনের অবস্থা। উচ্চ আদালতের আজকের রায় ঐতিহাসিক বলবো না, ভারতবর্ষে সবকিছু ঐতিহাসিক হয় এখন, ঐতিহাসিক বলছি না, কিন্তু একাধিক দরজা খুলে দিল বলে আমাদের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম দার বক্তব্য। এছাড়া যে প্রশ্নটা উঠে এলো সেটা হচ্ছে, রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের একটি দপ্তরে পরিণত হলো কিনা, এই প্রশ্নচিহ্ন নিয়েই কিন্তু এবারের এই নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে। এবং এই পরিস্থিতিতে এখন পর্যন্ত এই জায়গায় হাইকোর্টের বারান্দায় দাঁড়িয়ে যে কথা বলতে পারি, এখন পর্যন্ত প্রায় 25% বিরোধী দলের প্রার্থীরা হয়তো নমিনেশন দিতে পেরেছেন, 75% নমিনেশন দিতে পারেননি। তবে হ্যাঁ, 2019 সালের তুলনায় সেটা ছিল 96%। সেই দিক থেকে অবশ্যই সরকার পক্ষ দাবি করতে পারেন যে এবার তো একটু বেশি পরিমাণে নমিনেশন জমা পড়ল। যাই হোক, এই গণতন্ত্রের
বিজয় ধ্বজা কিভাবে উত্তোলিত থাকবে আমরা জানি না। এই দেশের এবং এই রাজ্যের ক্ষেত্রে এই গণতন্ত্র এবং এই সংবিধান কিভাবে রক্ষিত হবে তাও জানি না। হাইকোর্টের ওপর ভরসা রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।